ফুটবলের রাজত্বের যদি আমরা রাজা বা আপনার এরকম কিছু সংজ্ঞা দিতে হয় তাহলে সেই সংজ্ঞার একটাই শব্দ হয়, সেটার নাম হলো ব্রাজিল। এবং এই রাজাদের যে রাজপুত্র নেইমার জুনিয়র এইবার প্রায় ১.৫ বছর পর ব্রাজিলের স্কোয়াডে চান্স পেলেন নেইমার জুনিয়র। এবং ২০২২ ওয়ার্ল্ড কাপের পর আবার ২০২৬ ওয়ার্ল্ড কাপে আমরা নেইমার জুনিয়রকে ব্রাজিলের স্কোয়াডে দেখতে পাবো। সো নেইমার তো থাকছেনই, রয়েছেন আরও ২৫ জন প্লেয়ার যাদের নিয়ে ২৬ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। তো তার এই স্কোয়াডের মধ্যে কি থাকলো, কিভাবে তিনি স্কোয়াডটা চালাবেন, কোন ফরমেশন বা কীরকম প্লেয়ারদের খেলার স্ট্যাটস কীরকম রয়েছে, কোন জিনিস আমার পছন্দ হয়নি, কোন জায়গায় আমরা এখনও পিছিয়ে রয়েছি, এই সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আমরা ২৬ জনের একটু স্কোয়াডটার লিস্ট একবার দেখে নিই। তো ফার্স্টেই গোলকিপার আলিসন বেকার, এডারসন এবং রয়েছেন উইভারটেন, এবং এর সাথে ডিফেন্ডারে রয়েছে ওয়েসলি, মার্কুইনোস, দানিলো, আলেক্সান্দ্রো, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, রজার ইবিনেজ, লিও পেরেরা, ডগলাস স্যান্টোস অ্যান্ড ব্রেমার। এরপর যদি আমরা একটা মিডফিল্ডে যাই, মিডফিল্ডে রয়েছেন ক্যাসেমিরো, লুকাস পাকেতা, ব্রুনো গিমারাইস, রয়েছেন ফাবিনিও এবং তাতে রয়েছেন দানিলো সান্তোস। এবং যদি আমরা অ্যাটাকে যাই তাহলে অ্যাটাকে আমরা পাবো সবার আগে নেইমার জুনিয়রকে। নেইমার জুনিয়রের সাথে রয়েছেন লুইস হেনরিকে, যিনি বর্তমানে জেনিতের হয়ে খেলছেন, সাথে রয়েছেন রায়ান, যিনি বোর্নমাউথের হয়ে খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, ১৩ ম্যাচে প্রায় ৫ গোল ২ অ্যাসিস্ট এরকম কোনো একটা তার পারফরমেন্স রয়েছে। রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলি, মাথিয়াস কুনহা, এনরিক এবং সবার শেষে রয়েছেন ইগোর থিয়াগো। তো এই ২৬ জনকে নিয়ে ব্রাজিল তাদের ২৬ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছে এবং এটাই চূড়ান্ত স্কোয়াড। তো এই স্কোয়াডটা আপনার ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে পানামার এগেনস্টে এবং আপনার ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতি ম্যাচ হিসেবে তারা মিশরের এগেনস্টে খেলবে। সো সেই দুটো ম্যাচে আমরা বুঝতে পারবো যে কাকে কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ড কাপে স্টার্ট দিবেন বা কীভাবে তিনি পারফরমেন্সটা সাজাবেন। তো ফার্স্টে যদি আমি একটু বলি যে আমাদের শক্তির জায়গাটা কোন জায়গায়, তাহলে আমি ফার্স্টেই আমাদের মানে সবসময় আমরা যেটা দেখি ব্রাজিল সবসময় অ্যাটাকিং নির্ভর একটা ফুটবল দল সবাইকে উপহার দেয়, মানে অ্যাটাকার্সদের ছড়াছড়ি থাকে আমাদের ফুটবল দলটার মধ্যে, বুঝেছেন? তো এইবার প্রথমেই ধাক্কা ছিল আমাদের দুজন অ্যাটাকার, মেইন অ্যাটাকার যে আপনার এস্তাবে উইলিয়াম এবং রদ্রিগো, এই দুজন ফার্স্টেই আপনার চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে যান। এবং যদি আমি ডিফেন্স লাইনে যাই সেখানেও আমাদের মেইন স্টার্টার তিনিও ছিটকে যান, আমাদের মিলিতাও তিনিও আপনার চোটের কারণে ছিটকে যান। সো এই তিনজনের জায়গায় কি তাদের ঠিকঠাক মতো প্লেয়াররা আসলো কিনা সেটাও আমাদের একটা দেখার বিষয়। সো ফার্স্টেই যদি আমরা একটু দেখি, বেশি নাম কিন্তু এই দলে এই বছর রাখা হয়নি, যেন আপনার মানে স্কোয়াডে ওভারলোড না হয় সেই জিনিসটাই খেয়াল রেখেছেন কিন্তু আপনার এই কার্লো অ্যানচেলত্তি। তো আমরা যদি একটু দেখি এখানে ফার্স্টে উইভারটনকে রাখা হয়েছে। আমি প্রেফারলি আমার আগের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আমি উইভারটনকে বাদ দিয়ে দিয়েছিলাম। ইয়েস, উইভারটনকে বাদ দেওয়ার আমার একটাই কারণ, উইভারটনের বয়স হয়ে গেছে, উইভারটন মানে এখন ওই পর্যায়ে নেই যেই পর্যায়ে আপনার হুগো সৌজা বা আপনার বেন্তো ম্যাথিউস খেলছেন। এবং উইভারটন তিনি গ্র্যামিওতে খেলছেন, কি কারণে বা কি লজিকে উইভারটনকে রাখা হলো আমি এটা বুঝছি না। দুটা লজিক হতে পারে। প্রথম লজিক, কার্লো আনচেলত্তি চেয়েছেন যেন এরকম একজন প্লেয়ার যে আমার বেঞ্চকে অ্যাকসেপ্ট করবে এবং যে খেলার জন্য লাফালাফি করবে না, এবং সেটা আপনার হুগো সোজাও করতো, বেন্তোও করতো। উল্টো আপনি হুগো সোজাকে দিয়ে আপনি আপনার পেনাল্টি সেভের কাজও করাতে পারতেন, এবং হুগো সোজা সে কিন্তু ব্রাজিলের বর্তমানে সবচেয়ে ভালো পেনাল্টি সেভিং গোলকিপারদের মধ্যে একজন। সেই জায়গায় আমার হুগো সোজার মিসটাকে একটু মিস মনে হচ্ছে। অ্যান্ড উইভারটন তিনি গ্র্যামিওতে খেলছেন, তিনি খুব ভালো পারফরমেন্স করছেন, এমন না যে তিনি খুব খারাপ পারফরমেন্স করে দলে আসছেন, তিনি মোটামুটি ভালো পারফরমেন্সই করছেন গ্র্যামিওর হয়ে। এবং আরেকটা যে জিনিস, উইভারটন তিনি কিন্তু আপনার 18 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 22 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ খেলার যে একটা মেন্টালিটি বা যে একটা এক্সপিরিয়েন্স সেইটা আপনার উইভারটনের রয়েছে। তো এই কারণে আই থিঙ্ক অ্যালিসন এডারসনের সাথে উইভারটনকে গোলকিপিং পজিশনে চান্স দেওয়া হয়েছে। এরপরে যদি একটু ডিফেন্ডারে আসি তাহলে এখানে অটো চয়েস বা আপনার ভালো মানে চান্স পেয়েছে ওয়েসলি, মার্কুইনহোস, দানিলো আলেক্সান্দ্রো, এই দুজন চান্স পাবে। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, দেখবেন যে এই দুজন চান্স পেয়ে বসে আছে। সো দানিলো আলেক্সান্দ্রো এই দুজন চান্স পেয়েছে। গ্যাব্রিয়েল ম্যাগালাইস, ইনি আর্সেনালের হয়ে মানে গ্যাব্রিয়েল ম্যাগালাইস এই সিজনের দ্য বেস্ট ডিফেন্ডার, ওকে। তো ওকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই এবং উনি আপনার মানে একদম ঠিকঠাকভাবেই এই জায়গায় সুযোগ পেয়েছেন। রয়েছেন ডগলাস স্যান্টোস অ্যান্ড ব্রেমার বর্তমার ইউভেন্তুসের হয়ে খেলছে, এবং আই থিঙ্ক যে ব্রেমার তিনি খুব ভালো একটা পারফরমেন্স করেই এই জায়গায় এসেছেন। সো ব্রেমার কিন্তু আপনার লাস্ট যে ফ্রান্স ম্যাচটা হয়েছিল, ফ্রান্স ম্যাচের পর আমি যেই আপনার ভিডিওটা আপলোড করেছিলাম সেটার মধ্যে আপনি দেখতে পারবেন যে আমি বলেছি যে অলরেডি আমাদের ব্রেমার এই প্লেয়ারটা লক হয়ে গেছে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের জন্য, এবং তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নাম করে নিয়েছেন এই ব্রেমার। কারণ ব্রেমার আপনার ফ্রান্সের এগেনস্টে ভালো কিছু ব্লক করেছিল, ভালো কিছু সেভ করেছিল, এবং সে যেইভাবে আপনার
এই হুগো একিটিকে আটকে রেখেছিল। হুগো একিটিকে কিন্তু ফার্স্টে রুম বেশি একটা পায় নাই, কিন্তু যখন আমাদের গোলের প্রয়োজন ছিল সে যখন একটু উপর দিকে ওভারল্যাপ করেছে, সেখান থেকে একটা রুম হয়, ওইখান থেকে আপনার গোল হয়। তার একটাই প্রবলেম, তার একটু পেইসি ডিফেন্ডে একটু প্রবলেম রয়েছে, পেইস ডিফেন্ডে, কিন্তু সমস্যা নাই, আমাদের গ্যাব্রিয়েল মাগালেস চলে এসেছে। গ্যাব্রিয়েল মাগালেসের পেইসের সাথে পারাটা খুবই মুশকিল, বাট গ্যাব্রিয়েল মাগালেস অ্যান্ড ব্রেমার দুজনে আপনার স্টপার, অ্যান্ড ব্রেমার একদম স্টপার, সেই কারণে ব্রেমারকে আমাদের প্রয়োজন ছিল অ্যাজ আ বেঞ্চ প্লেয়ার। যখন আমাদের আপনার গোল মানে আমরা ধরুন 1-0 গোলে লিডে রয়েছি, এখন লাস্ট আমাদের 10 মিনিট বাকি রয়েছে, আমাদের গোল করার কোনো টেন্ডেন্সি নাই, আমরা তখন ব্রেমারকে নামিয়ে দিব, বিকজ ব্রেমার হেডে গোল করতে পারে, সব কিছু করতে পারে, প্লাস হি ইজ আ স্টপার। সো ব্রেমার চলে গেল। এখন মেইন জিনিস, থিয়াগো সিলভার এখানে মিসটা কিন্তু একটা বড় মিস। কেন থিয়াগো সিলভা নাই যদি আমাকে জিজ্ঞেস করেন, থিয়াগো সিলভার বর্তমানে 41 বছর বয়স, এবং ওয়ার্ল্ড কাপ 2022-এর পর তাকে কোনো ধরনের ব্রাজিলের টিমে, ব্রাজিলের স্কোয়াডে কল আপ করা হয় নাই। এইটা হতে পারে সবচেয়ে বড় কারণ, যে কোন কারণে আপনার থিয়াগো সিলভা আপনার ব্রাজিলের স্কোয়াডে নাই। সবচেয়ে বড় রিজন আমার কাছে একটাই মনে হয়েছে থিয়াগো সিলভা না থাকা, যে থিয়াগো সিলভা আপনার প্রায় 4 বছর ধরে ব্রাজিলের সাথে তার কোনো সংযোগ নেই, মানে ব্রাজিলের স্কোয়াডের সাথে তার কোনো সংযোগ নাই। 4 জন কোচ এসেছে গিয়েছে এবং চলছে ব্রাজিলের এই 4 বছর, এবং 4 জন কোচের কেউ তাকে এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কিন্তু অ্যাড করে নেই। ফার্স্ট অফ অল তার 41 বছর বয়স, বয়সটা অনেক হয়েছে, অ্যান্ড প্লাস তিনি বর্তমানে যদিও পোর্তোর হয়ে খেলছেন, তারপরেও তার পেইসে একটু ঝামেলা রয়েছে, যেটা পোর্তোর খেলা দেখলে আপনি বুঝবেন যে সে পেইসি ডিফেন্ড করতে একটু প্রবলেম বোধ করছে, যেটা আপনার পরবর্তীতে আমাদের মেইন টিমে প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, সো এই কারণে আমার মনে হয় সেই জায়গায় লিও পেরেরাকে সুযোগ দেওয়া হয়েছে। সো লিও পেরেরা সে কি পারবে আপনার এই থিয়াগো সিলভার অভাব পূরণ করতে? বিকজ লিও পেরেরা অনেকটা আপনার এই থিয়াগো সিলভার ক্যাটাগরির প্লেয়ার। থিয়াগো সিলভা কিন্তু নর্মালি একজন স্টপার না, সে কিন্তু একটু বল প্লেয়িং আপনার সেন্টার ব্যাক, অ্যান্ড এখানে লিও পেরেরা সেও কিন্তু একটু বল প্লেয়িং সেন্টার ব্যাক। ওকে, সো লিও পেরেরা তার কাজটা থাকবে একটু বলটাকে প্লে করা, এবং যখন আপনার মার্কুইনোসকে উঠানো হবে, মার্কুইনোসও কিন্তু একজন বল প্লেইং সেন্টার ব্যাক, তো মার্কুইনোসকে যখন আপনার উঠিয়ে দেওয়া হবে সেই জায়গায় কিন্তু আপনার লিও পেরেরাকে নামাতে হবে, এবং লিও পেরেরা তার কিন্তু এই সাবস্টিটিউট জায়গাটাতে খুব ভালো একটা পারফরমেন্স করতে হবে। ওকে, সো এই গেল আমাদের সাবস্টিটিউশন লিও পেরেরা। অ্যান্ড লাস্টলি যদি ডিফেন্সে আমি বলি, তাহলে আমাদের আরেকটা যেই মিস, সেটা হলো এডার মিলিতাও তিনি ইনজুরির কারণেই ছিটকে গিয়েছেন। সো এডার মিলিতাওয়ের মিসের কারণে এখানে সুযোগ পেয়েছেন রবার্ট ইবানেজ। সো এদার মিলিতাওয়ের প্রোফাইল আর রবার্ট ইবানেজের প্রোফাইল যদি আমি মিলাই, তাহলে এদার মিলিতাও সে একজন রাইট ব্যাক, লেফট ব্যাক প্লাস সেন্টার ব্যাক, 3 পজিশনেই খেলতে পারতো। ওকে, সো তিনি মেইন একজন সেন্টার ব্যাক, কিন্তু তিনি তার সেকেন্ডারি পজিশন ছিল রাইট ব্যাক, এবং পাশাপাশি তিনি লেফট ব্যাকও মাঝে মাঝে খেলতো। সো এইরকম একজন ভার্সেটাইল ডিফেন্ডার আমাদের দরকার ছিল, যেটা ছিল রবার্ট ইবানেজ। সো রবার্ট ইবানেজ তিনি বর্তমানে আল আহালিতে খেলছে, এর আগে তিনি এস রোমাতে খেলতো। তো সেই জায়গায় কিন্তু তিনি লেফট ব্যাক পজিশনে খুব ভালো পারফরমেন্স করেছে, রাইট ব্যাক পজিশনে, অ্যান্ড তিনি একজন মেইন স্ট্রিম সেন্টার ব্যাক, সেই কারণে তিনি সেন্টার ব্যাকেও খেলতে পারেন। সো আমাদের ব্রাজিল যে ক্রোয়েশিয়ার এগেইনস্টে লাস্ট ফ্রেন্ডলি ম্যাচটা খেললো, সেখানে কিন্তু রজার ইবানেজ স্টার্ট করেছিল অ্যাজ আ রাইট ব্যাক, অ্যান্ড হি পারফর্মড ওয়েল, সে রাইট ব্যাক হিসেবে খুব ভালো পারফরমেন্স করেছিল। সো সেই কারণে আই থিঙ্ক রজার ইবানেজ এখানে সুযোগ পেয়ে গিয়েছে। সো জিকে গেল, ডিফেন্ডার গেল, এখন যদি আমি একটু মিডফিল্ডারে আসি, সো মিডফিল্ডারে মানে নাম আপনি কার কথা বলবেন? কাসিমিরো, লুকাস পাকেতা, ব্রুনো গিমারাইস, ফাবিনিও, দানিলো। সো দানিলো সান্তোস এই নামটা নতুন, এবং তাকে লাস্ট কলাপে রাখা হয়েছিল ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়ার ম্যাচের, যে ফ্রেন্ডলি দুটো ম্যাচ খেলি ওই দুটো ম্যাচে, এবং এই ওয়ার্ল্ড কাপের 26-এও তিনি স্কোয়াডে চান্স পেয়েছেন। সো দানিলো সান্তোসকে যদি নিয়ে কিছু একটু বলা হয়, দানিলো সান্তোস তিনি মেইনলি একজন সেন্টার মিডফিল্ডার। ওকে, সেন্টার মিডফিল্ডে খেলেন, এবং তিনি একটু ওভারল্যাপ করেন, এবং অনেকটা বক্স টু বক্স মিডফিল্ডারের যে কাজ থাকে অনেকটা সেই কাজ তিনি পারফর্ম করেন। তিনি এসে ডিফেন্সেও আপনার খেলতে পারেন, এবং তিনি গিয়ে আপনার গোলও করে দিয়ে আসতে পারেন। তো তার মেইন কাজটা কোন জায়গায় হবে? যখন ব্রুনো গিমারাইস অথবা লুকাস পাকেতা অথবা কোনো একজন ক্যাম্প, এই 3 জায়গায় যখন আপনার প্রায় 70-75 মিনিট হয়ে যাবে, ওই পজিশনের প্লেয়ারটাকে সাবস্টিটিউট আউট করে আপনার দানিলো সান্তোসকে ওই জায়গায় নামানো হবে, এবং ওই জায়গায় নেমে তার কাজ থাকবে বক্স টু বক্স রোল প্লে করা, মেইন তার কাজ থাকবে অনেকটা ডিফেন্সে এসে হেল্প করা, প্লাস ডিফেন্সে হেল্প করার পরে তাকে সে যেন ওভারল্যাপ করে উপরে উঠে গিয়ে গোলও দিয়ে আসতে পারে, যেটা তিনি ক্রোয়েশিয়ার এগেইনস্টে করেছিলেন। ক্রোয়েশিয়ার এগেইনস্টে তিনি কিন্তু নিচে ডিফেন্স করছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি একটা লেট রান মেক করেন। সো সেই লেট রান মেক করার পর তিনি কিন্তু বক্সে গিয়ে প্রেজেন্স থাকেন, এবং সেখান থেকে একটা কাটব্যাক করে বল আসে আপনার ভিনিসিয়াসের কাছ থেকে, সেখান থেকে একটা শট, অ্যান্ড হি স্কোর হিজ ফার্স্ট গোল ফর ব্রাজিল ন্যাশনাল টিম ইন হিজ ফার্স্ট ম্যাচ। সো এই কারণে দানিলো সান্তোস তিনি জায়গা পেয়েছেন। সাথে লুকাস পাকেতাকে অনেকদিন পর কল আপ করা হয়েছে। লুকাস পাকেতা সে আমাদের মেইন স্ট্রিম ক্যাম
হিসেবে খেলবেন। সাথে আই থিঙ্ক সিডিএমে ক্যাসিমিরো, ব্রুনো গিমারাইস এই দুজন আপনার সিডিএমে স্টার্ট পাবে। ফাবিনিওকে রাখার মেইন কারণ ফাবিনিও আপনার 2018 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, 14 ওয়ার্ল্ড কাপে আই থিঙ্ক ছিল এবং 22 ওয়ার্ল্ড কাপও খেলেছেন, এবং তিনি লিভারপুলে একটা টাইমে খেলতেন, এখন তিনি আল ইতিহাদের হয়ে খেলছেন। সো ফাবিনিওর এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর জন্য যেন বেঞ্চে আমাদের একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে, সেই কারণে ফাবিনিওকে রাখা হয়েছে। তা আপনি এখন বলতে পারেন যে ফাবিনিওকে রাখা হলো, তাহলে ডিফেন্সে থিয়াগো সিলভাকে রাখলে কি হতো? ভাই দেখেন, ফাবিনিও যে পজিশনে খেলে, ফাবিনিও একজন আপনার এই ক্যাসিমিরোর ওই জায়গাটায় খেলবেন, এবং ওই টাইমে সিডিএম এর যে মেইন কাজটা থাকে বল সাপ্লাই দেওয়া। ওকে, তো ক্যাসিমিরো অনেকটা ডার্টি ওয়ার্ক করবেন, এবং সাথে যখন ব্রুনো গিমারাইসকে হয়তো সাপ করানো হবে, সেখানে ফাবিনিওকে নামানো হবে, ফাবিনিও সেখানে বল সাপ্লাইয়ের কাজটা করবেন খুব ভালোভাবে। ওকে, তো ফাবিনিও বল সাপ্লাইয়ের কাজ করবেন, এই কারণে ফাবিনিওকে রাখা হয়েছে। তার অত পেস টেসের দরকার নেই, কিন্তু ডিফেন্সে আপনি যদি একটু পেস না থাকে তখন কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে। এই কারণে হয়তো থিয়াগো সিলভা নাই, ফাবিনিও এই কারণে এই মিডফিল্ডে জায়গা করে নিয়েছে। সাথে যদি এবার আমি একটু অ্যাটাকে চলে যাই, সো অ্যাটাকে রয়েছেন নেইমার জুনিয়র, লুইস এনরিকে, রায়ান, ভিনিসিয়াস, রাফিনিয়া, রয়েছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, কুনিয়া, এনরিক, ইগোর থিয়াগো। এখানে মিসের কথা যদি বলেন তাহলে জোয়াও পেড্রোর মিসটা আমি খুব ভালোভাবে দেখছি। জোয়াও পেড্রো তিনি প্রায় আপনার 25টার মতো গোল অ্যাসিস্ট করেছেন, গোল কন্ট্রিবিউশন রয়েছেন 25-এর আশপাশে, হয়তো একটু বেশি হয়তো একটু কম, বাট এর আশপাশে তিনি গোল কন্ট্রিবিউশনস করেছেন। ওকে, সো এই জায়গায় আপনার জোয়াও পেড্রোকে না রাখার একটা কারণ, জোয়াও পেড্রো আপনার একজন স্ট্রাইকার। ওকে, এবং তিনি তার সেকেন্ডারি পজিশন হলো তিনি লেফট উইংয়ে খেলতে পারেন। তো আপনার জোয়াও পেড্রোর ক্যালিবারের প্লেয়ার অলরেডি আপনি এইখানে এনরিক এবং ইগোর থিয়াগো দুজনকে রেখেছেন, প্লাস কুনিয়া, এই তিনজন আপনি স্ট্রাইকিংয়ের এই জায়গাটায় রেখেছেন। সো সেই কারণে আই থিঙ্ক এই জায়গায় জোয়াও পেড্রোকে রাখা হয়নি। আর যদি তার সেকেন্ডারি পজিশনের কথা বলেন তাহলে সেখানে রাফিনিয়া লেফট উইংয়ে খেলতে পারেন, আপনার মার্টিনেলি লেফট উইংয়ে, ভিনিসিয়াস লেফট উইংয়ে, রায়ান লেফট উইংয়ে, লুইস এনরিকে তিনিও লেফট উইংয়ে খেলে দিতে পারেন, নেইমার জুনিয়র তিনিও লেফট উইংয়ে খেলতে পারেন। তো আপনার লেফট উইংয়ে বা স্ট্রাইকারে আমাদের তেমন কোনো প্লেয়ারের দরকার নেই, যেই কারণে আপনার এখানে জোয়াও পেড্রোকে রাখা হয় নাই। সো জোয়াও পেড্রোকে তো কেন রাখা হলো না সেটা আমরা বুঝলাম। এবার দেখি আমরা কে কে রয়েছেন এবং কেন রাখা হয়েছে। ফার্স্টে লুইস এনরিকে তিনি প্রায় নিয়মিত মুখ আমাদের। লুইস এনরিকে তিনি বর্তমানে জেনিতের হয়ে খেলছেন এবং তার মাত্র 6টা গোল কন্ট্রিবিউশন তার ক্লাবের হয়ে, বাট তিনি কিন্তু আপনার রাশিয়ান লিগে যেটা খেলছেন সেখানে আপনি চ্যাম্পিয়ন হয়ে এসছে তার দল। তবে তার ক্লাব পারফরমেন্সের থেকে, এই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে আপনার এই বছর আপনার নামের থেকে বেশি টিমের জন্য কে কন্ট্রিবিউট করতে পারে সেই জায়গায় বেশি ফোকাস করা হয়েছে। তো লুইস এনরিকে তিনি তার ক্লাব পারফরমেন্স থেকে তার জাতীয় দলের পারফরমেন্স কিন্তু অনেক বেটার, তিনি জাতীয় দলের ব্যাজের জন্য খেলতে পারেন লুইস এনরিকে। সো সেই কারণে আই থিঙ্ক লুইস এনরিকে এই জায়গাটায় জায়গা পেয়েছে। এবং লুইস এনরিকের মেইন পজিশন কোনো নাই, তার 3টাই মেইন পজিশন। তিনি বোথ ফুটেড প্লেয়ার, তিনি 2 ফুটে খেলতে পারেন, তিনি রাইট উইং, লেফট উইং, স্ট্রাইকার 3 জায়গাতেই খেলতে পারেন। ওকে, এই কারণে লুইস এনরিকে তিনি দলে সুযোগ পেয়েছেন। এরপর যদি আমি একটু দেখি তাহলে এখানে আরও একজন সুযোগ পেয়েছেন, রায়ান। তো রায়ান তিনি কিন্তু নতুন মুখ, এবং রায়ানের সুযোগ পাওয়ার মেইন যদি রিজন কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে রায়ানের সুযোগ পাওয়ার মেইন রিজন, এগেইন রায়ান বোর্নমাউথের হয়ে খেলছেন, অত বড় নাম না, কিন্তু সে কিন্তু টিম কম্বিনেশনের সাথে ভালোভাবে যায়, এবং আমাদের যেহেতু রাইট উইংয়ের প্রবলেম রয়েছে, রাইট উইং দরকার, সেই জায়গায় রায়ানের মেইন পজিশন কিন্তু এজ এ রাইট উইঙ্গার। এবং তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ডেবিউ সিজনে মাত্র 13 ম্যাচ খেলেছেন। আপনার এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তিনি বোর্নমাউথে জয়েন করেছেন, এবং গিয়ে তিনি প্রায় 5 থেকে 7টার আপনার গোল অ্যাসিস্ট রয়েছে তার, এবং লাস্ট ম্যাচেও কিন্তু তিনি গোল স্কোর করেছেন, এবং 1-0 গোলে বোর্নমাউথ জিতেছে, সেখানেও কিন্তু রায়ান আপনার স্কোর করেছেন। এবং রায়ান তিনি কিন্তু মিডফিল্ডেও খেলতে পারেন। ওকে, লেফট মিডফিল্ডার হিসেবেও কিন্তু রায়ান খুব ভালোভাবে খেলে দিতে পারেন, সেই জন্য আই থিঙ্ক রায়ানকে দলে রাখা হয়েছে। এবং যেটা আমার মনে হয় যে রায়ানকে হয়তো এখানে স্টার্ট দেওয়া হবে আফটার 60-65 মিনিটস। সো রায়ান এই কারণেই আপনার দলের সাথে যুক্ত হয়েছেন। ওকে, সো রায়ানের পরে যদি আমি একটু দেখি, কুনহা, হেনরিক অ্যান্ড ইগোর থিয়াগো, এই 3জন তো গ্যারান্টেড স্টার্টার, মানে ইগোর থিয়াগো আই থিঙ্ক স্টার্ট পাবেন হয়তো। এবং এনরিক তিনি যে আপনার বেঞ্চ থেকে নেমে কতটা এফেক্টিভ সেটা আমরা আগেও দেখেছি। সো এনরিক, ইগোর থিয়াগো অর কুনিয়া, কাকে স্টার্ট দিলে ভালো হয়? তো কুনিয়া আপনার সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন, তিনি এসএসএ খেলতে পারেন, লেফট উইংয়ে খেলতে পারেন, প্লাস স্ট্রাইকার তিনি খেলতে পারেন। এবং তার 12 গোল অ্যাসিস্ট রয়েছে, 10টা গোল রয়েছে এই সিজন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। তিনি খুব ভালো ফর্মে রয়েছেন, খুব ভালো শেপে রয়েছেন, এবং ব্রাজিলের জার্সিতে কিন্তু কুনিয়ার পারফরমেন্স সেরা। সো কুনিয়া এই জায়গায় আপনার আই থিঙ্ক চান্স পাওয়া উচিত। কিন্তু ইগোর থিয়াগো তিনি ব্রেন্টফোর্ডের হয়ে খেলছেন, এবং ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এই সিজনে তার 22 গোলস রয়েছে, 22 গোল। তিনি একজন পোচার এবং তিনি একজন নাম্বার 9। সো
এই জায়গায় আপনার ইগোর থিয়াগো আপনার ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট রেসে রয়েছেন, তিনি বর্তমানে সেকেন্ডে রয়েছেন, তার উপরে আর্লিং হাল্যান্ড, তারই গোল সবচেয়ে বেশি 26টা। এবং ইগোর থিয়াগো কিন্তু আপনার এই জায়গায় তিনি নাম্বার 9 রোলেই খেলতে পারেন। সো এনরিকের কথা যদি বলি, এনরিক তিনি নাম্বার 9-এ খেলতে পারেন এবং তিনি রাইট উইংয়ের থেকে স্টার্ট করতে পারেন। সে যদি আপনি অলিম্পিক লিয়াওয়ের পারফরমেন্স দেখেন, সেইখানে এনরিক লাস্ট জানুয়ারির থেকে মাত্র খেলার সুযোগ পেয়েছে, সেইখানেই সে প্রায় 15 গোল অ্যাসিস্ট করে দিয়েছে। সো এনরিকের আপনি পারফরমেন্স দেখতেই পাচ্ছেন কতটা ভালো, এবং এনরিকের শুটিং ক্যাপাবিলিটি, নট অনলি শুটিং, লাস্ট যদি আমি ব্রাজিলের ম্যাচগুলোতে দেখি এনরিক বেঞ্চ থেকে নেমে কতটা এফেক্টিভ তা আমরা দেখেছি। যদি আপনি লাস্ট ম্যাচটাই খেয়াল করেন এগেইনস্ট ক্রোয়েশিয়া, সেখানে কিন্তু এনরিক একটা পেনাল্টি ওন করে দিয়েছিল এবং প্লাস তিনি একটা অ্যাসিস্ট পেয়েছিল। সো দুটো গোল কন্ট্রিবিউশন কিন্তু সেখানে রয়েছিল এনরিকের, অ্যান্ড আমরা 3-1 গোলে ম্যাচ জিতেছি। সেখানে ব্রেক থ্রুটা কিন্তু এনরিকে এনে দিয়েছিল আমাদের ফার্স্টে। সো আই থিঙ্ক এনরিক তিনি বেঞ্চ থেকে নামবেন, কুনিয়া আর ইগোর থিয়াগো দুজনের একজন স্টার্ট করবে। আই থিঙ্ক ক্রোয়েশিয়ার এগেনস্টে যেটা হয়েছিল, কুনিয়া তিনি স্টার্ট পাবেন এবং তার জায়গায় ইগোর থিয়াগো নাম্বার 9-এ স্টার্ট করবেন, এবং এনরিক তাকে হয়তো ডাবল স্ট্রাইকারে স্টার্ট করানো হবে, নয়তো তাকে রাইট উইঙ্গার থেকে স্ট্রাইকারের দিকে আপনার সে আসবে, ওভারল্যাপ করবে। সো এই ছিল আপনার এনরিক। লাস্ট কথা আপনার নেইমারের জন্য আমি এতক্ষণ জায়গা রেখেছিলাম। নেইমারের আগে যদি ভিনি আর রাফিনিয়াকে যদি একটু নিয়ে বলে দেই, রাফিনিয়ার প্রায় 27 গোল অ্যাসিস্ট রয়েছে এবং ভিনির 32 গোল অ্যাসিস্ট রয়েছে এই সিজনে। সো ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট রয়েছে কিন্তু এই দুজন প্লেয়ারের। তো এই দুজন প্লেয়ার কিন্তু এই সিজনের মানে এই ওয়ার্ল্ড কাপে নেইমারের থেকেও বড় সুপারস্টার, মানে নেইমারের থেকে বড় সুপারস্টার তো নাই, বাট নেইমারের থেকেও বড় যদি কারো মানে এখানে কাজ করতে হয় বা কারোর উপর ভরসা রাখতে হয়, সেটা এই দুজন ভিনি এবং রাফিনিয়ার উপরে আমাদের রাখতে হবে, বিকজ দে আর দ্য মেইন স্ট্রিম অফ আওয়ার ব্রাজিল স্কোয়াড। সো ভিনি এবং রাফিনিয়া একজন লেফট উইংয়ে খেলবেন, এবং রাফিনিয়া আই থিঙ্ক আমার মনে হয় লুইস হেনরিকে বা আপনার এখানে রায়ান, তাদের দুজন কারো একজনকে রাইট উইংয়ে স্টার্ট করিয়ে সামনে যদি কুনিয়া বা আপনার ইগোর থিয়াগোকে দেওয়া হয় এবং পিছনে যদি অ্যাটাকিং মিডফিল্ডে আপনার এখানে রাফিনিয়াকে রাখা হয়, দেন ইট উইল বি আ গ্রেট কম্বিনেশন। ওকে, সো এ ছিল আপনার পুরো স্কোয়াড নিয়ে কথাবার্তা। লাস্ট যে একটা টাইম রাখলাম নেইমারের জন্য আমি 2-3 মিনিট একটু কথা বলবো। নেইমার তিনি বেশি ম্যাচ খেলেন নাই। ওকে, ফার্স্ট অফ অল তিনি অনেক ম্যাচ এই কয়েকদিনে সান্তোসের সাথে বাদ দিয়েছেন জাস্ট ফর সিনথেটিক পিচের কারণে। সো সিনথেটিক পিচের কারণে তিনি কয়েকটা ম্যাচ বাদ দিয়েছেন। নেইমারকে হয়তো আমরা দেখতে পাবো লাস্ট ম্যাচে, অর্থাৎ এই পানামার এগেনস্টে যে ম্যাচটা খেলবে সেইখানে নেইমারকে আমরা সুযোগ দেখতে পাবো। বাট আদৌ কি নেইমারের রোলটা কি স্টার্টার হবে? আই থিঙ্ক নেইমার হবেন আমাদের মেইন ক্যাপ্টেন, এবং আমাদের 60-65 মিনিট পরেও যদি একটা ব্রেক থ্রু দরকার হয়, সেখানে নেইমার ক্যান হেল্প আস, নেইমার ক্যান গিভ আস দ্য ব্রেক থ্রু। নেইমার সেখানে অ্যাটাকিং মিডফিল্ড অর স্ট্রাইকার পজিশনে স্টার্ট করবে, যেটা তিনি সান্তোসের সাথে এই কয়েকদিন ধরে করে যাচ্ছেন। নেইমার এইভাবে স্টার্ট করবেন এবং নেইমার আপনার সেখানে ভালো একটা খেলা দিতে পারবে। এবং নেইমারের সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা রয়েছে, তিনি ব্রাজিলের একজন আপনার গোট যদি বলা হয় তাহলে ভুল হবে না, এবং ব্রাজিলের এই স্কোয়াডের দ্য মেইন সুপারস্টার ইজ নেইমার। অনেকে অনেক কিছু জিততে পারে, ব্যালন ডি'অর কন্টেন্ডার হতে পারে, অনেকে ফিফা দ্য বেস্টও জিততে পারে, বাট নেইমারের থেকে বড় সুপারস্টার এই ব্রাজিল স্কোয়াডে আর কেউ নাই। নেইমারের সাথে যত বড় প্লেয়ার রয়েছেন, অর্থাৎ মার্কিনোস বা আপনার এইখানে যদি আমি বলি ক্যাসিমিরো, লুকাস পাকেতা, তাদের সাথে আলিসন বেকার, এদের সাথে তার একটা গভীর বন্ধুত্ব রয়েছেন এবং খুব ভালো একটা সম্পর্ক রয়েছেন। এবং যত ছোট মানে জুনিয়র প্লেয়াররা রয়েছেন, যেমন ভিনিসিয়াস, রাফিনিয়া, আপনার লুই এনরিক, হ্যাঁ, তারপর এইসব প্লেয়াররা, দানিলো সান্তোস, এরা কিন্তু আপনার নেইমারকে আপনার খুব ভালো রেট করেন এবং নেইমারকে তারা তাদের বেস্ট প্লেয়ার মনে করেন। নেইমারের খেলা দেখেই তারা খেলা শিখেছেন, এরকম একটা পসিবিলিটি বা এরকম একটা জিনিস। সো আই থিঙ্ক নেইমারের এই জিনিসটাকে কাজে লাগানো হবে এবং এইভাবেই আপনার নেইমারকে দলে রাখা হয়েছে এই কারণে, নট ফর আ প্লেয়ার বাট ফর আ কোঅর্ডিনেটর, বাট ফর আ আপনার নেইমারকে মেইন যে কাজটা, মেইন যে রোলটা প্লে করতে হবে এই ব্রাজিল দলে, নট আ প্লেয়ার, তাকে প্লেয়ার হিসেবে কোনো রোল আই ডোন্ট থিঙ্ক প্লে করা লাগবে। তার মেইন কাজটা হবে অ্যাজ আ কোঅর্ডিনেটর, অ্যাজ আ লিডার, অ্যাজ আ মেন্টর। ওকে, এই 3টা কাজের কারণেই হয়তো আপনার নেইমারকে এই দলে রাখা হয়েছে। সো এই ছিল পুরো ব্রাজিলের স্কোয়াডটা নিয়ে একটা ফুল পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আই ডোন্ট থিঙ্ক এর থেকে ভালো বিশ্লেষণ আপনারা আর কোথাও পাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো মাই ফেসবুক অ্যাকাউন্ট, আর যদি আপনি টিকটক থেকে দেখে থাকেন প্লিজ ফলো মাই টিকটক অ্যাকাউন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।